কোনো ভূমিকার প্রশ্ন নেই, আমার পাশে বসে আছেন দিলীপ ঘোষ। আমরা প্রত্যেক মানুষ যখন রাস্তায় হাঁটি, বাড়িতে থাকি, আমাদের একটা ছায়া পড়ে, সেই ছায়ার কোনো নাম হয় না, কিন্তু দিলীপ ঘোষের ছায়ার নাম আছে। দিলীপ ঘোষের ছায়ার নাম বিতর্ক। হ্যাঁ, বিতর্ক যার ছায়া সঙ্গী, সেই দিলীপ ঘোষের সামনে দিলীপ দা অনেকদিন বাদে পার্টি অফিসে গেলেন, কেমন লাগলো? হ্যাঁ, অনেকদিন পরেই গেলাম। পার্টি অফিসের যে একটা সেন্টিমেন্ট থাকে, একটা গন্ধ থাকে, আমার সেটা আমি পেলাম না, যেটা আমাদের 6 নম্বরে ছিল। আমি জানি না, এটা হয়তো কার্যালয় অর্থে যা বোঝায়, কাজের জায়গা খালি, কিন্তু 6 নম্বরের সঙ্গে আমাদের একটা ইমোশন ছিল। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির পদধূলি পড়েছে, এবং আমি আমার আগের যারা প্রেসিডেন্ট ছিলেন, খুবই স্থিতিশীল ব্যক্তি সবাই, তাদেরও কর্মস্থলী তপস্যা স্থল ছিল, তার সঙ্গে একটা সেন্টিমেন্ট আছে। তো এখানে তো কাজের জন্য যাই আমরা, কার্যালয় ঠিকই আছে। না, শ্রমিক ভট্টাচার্য, তারও সেন্টিমেন্ট আছে, বর্তমান রাজ্য সভাপতি। আপনার খুবই স্নেহধন্য, অনেকদিন একসাথে কাজ করেছেন, অনেক আগে থাকতে চেনা। তিনিও কিন্তু 6 নম্বরকে অ্যাক্টিভ রাখছেন, বোঝা যাচ্ছে অনেক কিছু এর মধ্যে করেছেন যেটা 6 নম্বরকে কেন্দ্র করে ওখানে সাংবাদিক বৈঠক করছেন। কিন্তু দল তো বড় হলে এরকম কার্যালয় দরকার। আপনার সময়ই তো হেস্টিংসে পার্টি অফিস নিয়েছিলেন। তো এই বাড়ি, এই যে পরিবেশ, এটাকে কি করে প্রাণকেন্দ্র করা যায়? না, যারা 6 নম্বর থেকে রাজনৈতিক জীবন শুরু করেছেন, তারা 6 নম্বরের গুরুত্ব ভুলতে পারবেন না, থাকবেই মনের মধ্যে। এটা ঠিকই যে তখন পার্টি ছোট ছিল, এই পার্টি বড় হয়েছে, পরিবার বড় হলে একাধিক জায়গায় ফ্ল্যাট নিয়ে ছেলেরা চলে যায়, তো সেজন্য বা কাজের সুবিধার জন্য অনেক জায়গায় করা হয়। তো সেজন্য এটা ঠিকই যে পার্টি বড় হচ্ছে, নির্বাচনে আমাদের রেজাল্ট ভালো হয়েছে, সেজন্য প্রত্যেক নির্বাচনের সময় আলাদা করে কার্যালয় নিয়ে কাজের বিস্তার করা হয়, এটাও করা হয়েছে। আর যেহেতু সিস্টেম, সেই জন্য মাননীয় সভাপতি বা অন্য নেতারা এখানে বসছেন কাজের জন্য। কিন্তু সুযোগ পেলে আমরা একবার 6 নম্বরে চলে যাই, শ্যামাপ্রসাদের সামনে দাঁড়াই, তার মূর্তির সামনে, কারণ বহু তপস্যা সেখানে হয়েছে। একটা দেখো, চিরকাল দিলীপ দা, বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল, বিজেপি মন্দির রাজনীতি করে। রাম মন্দির হয়ে গেছে অবশ্য, কিন্তু বিজেপি নয়, সরকার নয়, সাধারণ মানুষ করেছে, কিন্তু রাজনীতিটা বিজেপির ছিল। এখন তৃণমূল কংগ্রেস সরকার, তারা কি মন্দির রাজনীতি শুরু করেছে? এটা কি বিজেপির সাথে কোনো ফারাক দেখতে পাচ্ছ এর মধ্যে? টিএমসির কোনো স্ট্যান্ড নেই তো, যেটা হলে মনে হচ্ছে লাভ হচ্ছে ওটা করবে। বিজেপির একটা নীতি, আদর্শ, সংবিধান, পরম্পরা আছে, সেই অনুযায়ী আমরা কার্যক্রম ঠিক করি। আর সবচেয়ে বেশি টিএমসি বলতো এই তো মন্দির মসজিদ, মন্দিরের সরকার, মন্দিরের পার্টি, মন্দির রাজনীতি করতো। এখন ওদের একজন মসজিদ করছে, একজন মন্দির করেছেন, আবার একটা মন্দির করতে গিয়ে এখানে বেগড়া হয়েছে, অন্য জায়গায় গিয়ে ইট পুঁতে দিয়েছেন, সেটাও হবে না, কমার্শিয়াল জায়গা। তো সেই জন্য কী আছে, ওটা লাভের ব্যাপারে রাজনীতিটা খালি, সেই জন্য ওরা অনুকরণ করে সবাইকে। বাংলাদেশ থেকে স্লোগান নিয়ে এলো, সেখান থেকে সেলিব্রিটি নিয়ে আসে, হ্যাঁ, বাকি যা কিছু বাংলাদেশকে জয় বাংলা থেকে আরম্ভ করে সবই স্লোগান ওখান থেকে খেলা হবে চলে আসছে, কারণ মনে হচ্ছে বোধহয় এটা লাভ হবে, হয়তো হয়েছে। এখন বিজেপি সারা দেশে হুই হুই করে জিতে যাচ্ছে, রাম মন্দির থেকে আরম্ভ করে অন্যান্য যে রাজনীতি আমরা করি, হিন্দুত্বের রাজনীতি, এখন তারা পুরোপুরি সেদিকে টার্ন নিয়ে নিয়েছে, বিজেপিকে অনুকরণ করছে। যেটাকে ওরা সমালোচনা করতো, দেখা গেলো যে সেটা ভুল করেছে, সেটাকে অনুকরণ করে তার করার চেষ্টা করছে, আর কি বলে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে। মন্দির মসজিদ একটা নতুন রাজনীতি শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে মন্দির মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে দিয়ে করুন। এটা হয়তো হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু তার পিসিমণি আমাদের মুখ্যমন্ত্রী, তিনিই তো মন্দির রাজনীতি করছেন। এটাকে কি চোখে দেখবেন যে ভাইপো বলছে মন্দির মসজিদ রাজনীতির সঙ্গে করা যাবে না, অথচ পিসিমণি করছেন? না, এখন তো সব হয়ে গেছে, ওদের কিছু বাকি নেই, সব হারিয়েও গেছে, এখন বাকি আছে মন্দির, ভগবান ভরসা। তো সেটা ছেড়ে দিলে বিজেপি টিএমসি থাকবেটা কি? কিছুই নাই। তো এর নামে গিয়ে হুমায়ুন কবির করছেন মসজিদ, ওনারা ভাবছেন এটাই রাস্তা, কারণ কি সব গেলে ভগবান ভরসা, সেই ভগবানের উপরে ভরসা করে ওনারা লড়ছেন। কিন্তু আমার মনে হয় যা পরিস্থিতি, ভগবান ওদেরকে ছেড়ে দেবেন এখন। না দেখুন, ভগবান ভরসা মানে এতদিনও ভরসা ছিল হচ্ছে দুধেল গাই, দুধেল গাই ভরসা। সেই দুধেল গাইয়ের ভোটে কি টান পড়ছে, তাই হিন্দু ভোট টানার চেষ্টা এটা একটা? না, সেই দুধেল গায়ের একটা ভাগ যেটা এসআইয়ের মাধ্যমে মাইনাস হয়ে যাচ্ছে, যেটা লিড সব জায়গায়, তো সেই জন্য হিন্দু ভোটকে ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, যে হিন্দুরা একদিন ওনাদের সঙ্গে ছিলেন তারাও বেরিয়ে আসবেন, থাকবেন না, যেমন সিপিএম কংগ্রেস থেকে হয়েছে। আর এসআইয়ের যে ঘটনাগুলো ঘটেছে, এক একজন ওদের বড় বড় নেতা নেত্রীর যে বিধানসভা ক্ষেত্রে 40, 50, 60, 70 হাজারের বেশি নাম খালি ফর্ম ফিল আপেই বাদ চলে গেছে।
আরও 1,38,00,000কে যে নোটিশ দিয়েছে, ম্যাপিং হচ্ছে আর এফআইআর হচ্ছে অনেকে, সেখানে হয়তো এফআইআর হবে না অনেকে, কারণ পুরো গেঁড়াকল, ওখানে জল আছে। তো এরকম করে 1 কোটির নাম বেশি চলে যাচ্ছে। এই নিয়ে প্রায় 2 কোটি লোক টার্গেট, 60 লক্ষ গেছেই অলরেডি, বাকিটা আছে। তো সেটা একটা বড় ধাক্কা আসছে। আর একটা কোন দিক থেকে সেটা মেকআপ করবে তারই চেষ্টায় ওনারা লেগে আছেন। 21 নির্বাচনে আপনার নেতৃত্বে বিজেপি প্রথমবার বিধানসভায় 77 আসনে জিতল। তার আগে যদি এসআইআর হতো তাহলে কি বিজেপি ক্ষমতায়? না, আমি মনে করি না খালি এসআইআর দিয়ে হার জিত হয়। মহারাষ্ট্রে কোথায় এসআইআর হয়েছে, দিল্লি হরিয়ানা এসআইআর কোথায় হয়েছে, আমরা জিতেছি। বিহারে কাকতালীয়ভাবে এসআইআর হয়েছে, কিন্তু খালি বিজেপি লাভবান হয়েছে এরকম নয়, ক্ষমতায় ছিল বিজেপি ওখানে। এর আগে এসআইআর পশ্চিমবাংলায় হয়েছে 2002 থেকে 2004, কে ছিল? সিপিএম ক্ষমতায় ছিল, তারা লাভবান হয়েছে। হ্যাঁ, তো এসআইআর হওয়ার পর হয়তো এত কড়াকড়ি হয়নি তখন, তাহলে হয়তো এটা প্রশ্নচিহ্ন থাকতো। তো এসআইআরটা বড় একটা ফ্যাক্টর নয়, কিন্তু টিএমসি ধরে নিয়েছে এসআইআর হয়ে গেলে ওদের সর্বনাশ হয়ে যাবে। আগের থেকেই এসআইআর নাম শুনেই চমকাচ্ছিল, ধমকাচ্ছিল, হাত পা কেটে দেবো, গলা কেটে দেবো, আগুন লাগিয়ে দেবো। এখনও ফর্ম ফিল আপের পরে এক ঝটকাতেই যা ধাক্কা, মমতা ব্যানার্জির যে চিৎকার চেঁচামেচি আপনি দেখুন যা চলছে পশ্চিমবাংলায়, কি ভাষা প্রয়োগ করছেন, কি বলছেন। না উনি আর বললেন ওনার ভাইপো দিল্লি থেকে কি বলছেন। হ্যাঁ, আমি বলেছি না আগুন লেগে গেছে, কথাবার্তা শুনুন না, বোঝা যাচ্ছে। না উনি সেদিনকে কচুর ইংরাজি আছে আর ঘেচুর কোনো ইংরাজি হয় কিনা, আমি কিন্তু মানে নানাভাবে সত্যিই ঘেচুর ইংরাজি পাইনি, আমি গুগল ট্রান্সলেটারেও ফেলেছি। এই যে মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজটা বদলে গেছে, উনি একটা অদ্ভুতভাবে চিৎকার চেঁচামেচি করছেন, আগের থেকে অন্যরকম, সেটাই মানে লাফাচ্ছেন ইত্যাদি করছেন। এইটা তো প্রথম দেখছেন আপনিও, কি মনে হচ্ছে এটা কি মানে ওই একটা সীমায় পৌঁছে যাওয়ার পর হয়? তিনি যেমন খুবই উদ্বিগ্ন, তার ভবিষ্যৎ প্রজন্মও খুব উদ্বিগ্ন। এই ঠান্ডার মধ্যে দিল্লি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দিতে হচ্ছে, সিনিয়র লিডাররা প্রায়ই কমিশনে প্যারেড করছেন। কেন? ঘটনাটা খুবই সিরিয়াস। এবং যেটা আমরা বলছেন কোথায় কত কোটি অনুপ্রবেশকারী, কিছুই তো বোঝা গেল না। তো 58 লক্ষ তো বোধহয় মন ভরেনি, যেই শুরু হয়ে গেছে 1,38,00,000 তো অমনি ঘুম ভেঙে গেছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তো চ্যালেঞ্জ করা হচ্ছে ইলেকশন কমিশনকে, রোজ ফায়ারিং করা হচ্ছে। আগে বলা হচ্ছিল আপনি কোথায় যাবেন, মাটির তলা থেকে বার করব। এখন মাটির তলা নেই, ছুটে পায়ের কাছে পড়তে হচ্ছে। আঙুল দেখিয়েছেন বলে শরীর খারাপ হয়ে গেছে। এই ধরনের ডায়লগবাজি করে মানুষকে বেশি দিন বোকা বানানো যায় না। না আপনি বলছিলেন না যে যেখানে যেখানে শাসক দলের এসআইআর এর ফলে উপকার হয়েছে, অতীতের উদাহরণ দিলেন, বর্তমানেরও দিলেন, কিন্তু এই রাজ্যের শাসক দল ছাড়া বাকিরা কিন্তু চুপচাপ, তারা এসআইআর মেনে নিয়েছেন, সহযোগিতা করছেন কিভাবে হবে। এখানে এসআইআর হতে দেবো না, আমি ফর্ম ফিল আপ করবো না, তারপরে বিএলএদের আমাকে ওখানে পাঠাতে দিতে হবে ইত্যাদি, বিএলওদের চমকানো, কেন্দ্রীয় কর্মীদের চমকানো, কোথায় ভয়টা? না, ওইটাই বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। আর সত্যি সত্যি ওরা ভেবেছিল যে চাপা দিয়ে দেবে, পারবে না কিছু, যাই হোক করে মোরা ভোটার 20-25 লাখ চলে যাবে, কোনো সমস্যা নেই ওতে, আর তাতে ওরা সামলে নেবে। কিন্তু একেবারে কোর জায়গায় ধাত পড়ে যাবে গিয়ে, এটা ওরা ভাবতে পারেনি। যেভাবে ইলেকশন কমিশন করছে, আপনি মনে করুন প্রথম দিন থেকে স্টেটমেন্ট চলছে, আমিও 1-1.5 মাস আগে বলেছি যে দেখুন এরা চেঁচামেচি করবে, কিচ্ছু করতে পারবে না। ইলেকশন কমিশন যে মুড নিয়ে কাজ করছে, বিহারে যেভাবে দেখিয়েছে, কমপ্লেন করার আসার সাহস পায়নি, এত পারফেক্টলি হচ্ছে সব। এখানেও তাই হচ্ছে, কারণ এতে তো কমপ্লেন করার জায়গা নেই, আওয়াজ দিতে পারে, হাওয়াও তুলতে পারে। ঠিক দেখুন সেভাবে এগোচ্ছে, চিৎকার চেঁচামেচি চলবে, কাজ কিন্তু হয়ে যাবে। এবার একটুখানি দিলীপ ঘোষের প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে বোলাররা যখন বল করে, আপনি তো আর খেলাধুলার খুব প্রিয়, ক্রিকেট ফুটবল সব, তো একটু পিছিয়ে যায়, পিছিয়ে গিয়ে তারপর বলটা করতে আসে, আবার ব্যাকফুটে গিয়ে বড় ব্যাটসম্যানরা ব্যাট করে। তো দিলীপ ঘোষ এই যে ব্যাকফুটে গেলেন এবং আসছেন সেকেন্ড ইনিংস খেলতে, এর লড়াইয়ের রূপরেখা কেমন হবে? না দেখুন, পার্টি একটা সিস্টেমে চলে, আমাদের পার্টিতে নতুন নতুন নেতৃত্বকে নিয়ে আসা হয়। তো আমাকে তখন যা দায়িত্ব হয়তো আমি করার চেষ্টা করেছি, বাকিরা আমার সঙ্গে ছিলেন। তারপরে মনে হলো নতুন নেতৃত্ব, আমিও মাননীয় সভাপতিকে গিয়ে বললাম যে দেখুন একটা লড়াই আমরা লড়লাম, এই প্রায় 5-6 বছর একটা ফেজ ছিল, তখন গোড়ার থেকে পার্টিকে এখানে আমরা তুলেছি, লড়াই ঝগড়া অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছে, তখন প্রয়োজনও ছিল এটা, তার লাভ পার্টি পেয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে আমরা দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা দায়িত্ব পালন করি, তাই জন্য নেতৃত্বেও পরিবর্তন দরকার আছে। কারণ আমাদের মতো লোকেরা একরকম জীবনযাপন করতে করতে নিজেকে খুব তাড়াতাড়ি পাল্টানো সম্ভব হয় না। প্রতিদিনের লড়াই ঝগড়া, কোনো খুনি, সেই স্তরে কথাবার্তা, তো সেটা চেঞ্জ হওয়ার দরকার আছে। মানুষের কাছে মেসেজ যাওয়া উচিত, বিজেপি দায়িত্বশীল, আপনারা ভাবুন অন্য নেতৃত্ব নিয়ে আসুন। নাহলে তো আর 1 বছর আমার সময় ছিল, আমি মাননীয় নাড্ডাজিকে বললাম। তো তারা ডিসিশন নিয়েছেন, নতুন নেতৃত্ব আমরা নিয়ে এসেছি, নতুনভাবে বিজেপি এখানে দায়িত্ব নিয়ে কাজ করতে চায় দেখাবার জন্য।
তো সেইভাবে আর পার্টিতে বহু লোক একসঙ্গে চলে এসছেন বিভিন্নভাবে, নতুন পুরনো বিভিন্ন পার্টি, তাদেরকে অ্যাডজাস্ট করা, তাদেরকে তৈরি করা নিজের মতো করে সময় লাগে। তো সেই ফেজটার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো তখন নেতৃত্ব যারা মনে করেন যে অন্য লোককে দিয়ে কাজ করানো দরকার তাদের দিয়ে, তো আমাদেরকে একটু সাইডে রাখা হয়েছিল, নতুন লোককে দায়িত্ব। নতুন লোককে যদি আপনি কাজ দেন, তাকে কাজ করার একটু স্বাধীনতা দিতে হয়, জায়গা দিতে হয়, সেটাও দেওয়া হয়েছে। কিন্তু কেউ পার্টিতে ব্রাত্য নয়, সবার প্রয়োজন আছে সেটা পার্টি বোঝে, তাই নির্বাচনের আগে সবাইকে এক জায়গায় নিয়ে কাজ করানোর চেষ্টা চলছে। না, এই যে একটা অবসর বলবো নাকি, অনেকে বলছে এই সময়টা দিলীপ ঘোষ ঘরে বসে রণকৌশল ঠিক করছিলেন, সেটা যাই হোক, একটা বোঝাপড়ারও কোথাও একটা অসুবিধা ছিল, সবাই বুঝতে পারছিল। এটা কিভাবে কেটে গেল? আমি দেখুন, আমি তো রাজনীতি করার লোক নয়, রাজনীতি হঠাৎ এসে পড়েছি, তারপরে কাউকে দেখে রাজনীতি শিখিনি। কারণ আমার পার্টিতে শেখার মতো কে ছিল উদাহরণ? পার্টি কোনোদিন যেতেই নি। যে সফল নেতা হবে তাকে তো অনুকরণ করে লোকেরা। তা আমি আমার মতো ব্যাটিং করেছি, চালিয়েছি, সেটা আপনাদের অনেকটা অ্যামিউজমেন্ট হয়েছে, আনন্দ দিয়েছে, আপনারা খুব খুশি হয়েছেন সাংবাদিকরা নতুনভাবে। যাই হোক, রাজনীতির নতুন আঙ্গিক এসে গেছিলো, নতুন রোজ সংঘর্ষ ইত্যাদি। তো তাতে পার্টির লাভ হয়েছে, আমার মনে হয়েছে ঠিক আছে রাস্তা, অনেকের দ্বিমত থাকতে পারে। তো সেই জন্য ওটা একটা ব্যাপার ছিল। আর আমার মনে হলো যে সবসময় রাজনীতি আমি রাজনীতি বাদ দিয়ে এবং খেলাধুলো নিয়েও থাকি। কিন্তু তারপরে আমারও মনে হয়েছে ঠিক আছে, একটুখানি রিল্যাক্স হওয়া উচিত, আমার মতো আমি থাকি। তো আমি গত 6 মাস 1 বছর ধরে তীর্থযাত্রা করেছি, ব্যক্তিগত জীবনে আমি পরিবর্তন এনেছি, বিবাহ করেছি, তারপরে আরও কিছু ছোটোখাটো কাজের মাধ্যমে চাষবাস হয়েছে। চাষবাস করার চেষ্টা করেছি, এক্সপেরিমেন্ট করেছি, যে চাষ হতে পারে জঙ্গলমহলে। আমি স্ট্রবেরি চাষ করেছি গত বছর সফলভাবে, তারপরে ড্রাগন ফ্রুটস থেকে আরও কিছু জিনিস, ব্রোকলি, যাতে আমাদের লোকেদের ওখানে জীবন পরিবর্তন হয়। এদিকে আমি নিজেকে ফোকাস করছি, আমি বসে থাকিনি, সেই সকালের থেকে রাত অবধি বেরিয়েছি, আর জনসংযোগটা তো ছিল। আর আমি চাষার ছেলে, জমিতে গিয়ে থেকেছি, লোকের সঙ্গে দেখেছি জনসংযোগের নতুন ব্যবস্থা, গ্রামে গিয়ে চলো মাছ ধরি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, বহু লোকের সঙ্গে যোগাযোগ, সেটাও করেছি। সময় আমি ব্যস্ততার মধ্যেই কাটিয়েছি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, আমাকে সিকিউরিটি দেখে রেখেছে, আমি বাড়িতে বসে থাকবো বলে নয়। তো এটা ইনডাইরেক্টলি পার্টির লাভ হয়েছে, কিন্তু পার্টির যে মেন স্ট্রিম কাজ তারা অন্যরা করেছেন। না, এই যে বললেন না যে বিতর্ক, আমি শুরুও করেছিলাম, ছায়ার নাম বিতর্ক, ছায়া সঙ্গী। এই যে অনেক সময় নিজের মতো করে দিলীপ ঘোষ কাজ করতে গিয়ে অনেক সময় এই অভিযোগ উঠেছে দলের ভেতর থেকেই, বাইরেও অনেকে বলেছেন যে দিলীপ ঘোষ দলের অনুশাসন মেনে চলেন না, নেতৃত্বের কথা মেনে চলেন না। এখন কি পরিবর্তিত দিলীপ, নাকি আগের মতো সকালবেলা মর্নিং ওয়াক, সেখান থেকেই একটা কিছু গরম বার্তা, মিডিয়ার হইচই, সেটা আবার ফিরে আসবে, নাকি এবার একটু অন্যরকম? না দেখুন, যেটা নিয়ে বিতর্ক ছিল, আমি যে কথা বলতাম সেটা অনেকে পছন্দ হতো না, মানে সেটা ধরাবাঁধা গতের বাইরে। মমতা ব্যানার্জি কোন ধরাবাঁধা গাতে কথা বলেন, কী শব্দ বলেন? হয়তো বিজেপির কালচারের এটা একটু অসুবিধা, আমাদের পার্টি এরকম করে না, আমাদের পার্টি করে না মানে করবে না, আমাদের পার্টিতে কোনো জিততো না, তাহলে জিতবে না নাকি? এসব ফালতু কথা। মানে সবসময় একটা ভয়ের মধ্যে সুরক্ষিত জায়গায় সবাই থাকতে চায়, যার কিছু হারাবার থাকে তার ভয় থাকে। দিলীপ ঘোষের কোনোদিন ছিল না, এখনও নাই। তাই জন্য এই ধরনের যে কিছু নূতন করতে গেলেই আপনি সমস্যা হবে, সমালোচনা হবে, বিতর্ক হবে। কেউ নিজের মানে কি বলবো সুরক্ষিত জায়গার বাইরে কখনো যেতে চায়। ব্যক্তিগত জীবনে দেখুন, চাকরিতে, পরিবারে এটা হয়। তো আমি চিরদিন একটু এরকমই আছি, খালে বিলে জঙ্গলে সমুদ্রে পাহাড়ে লাফাতাম, গিয়ে যেতাম, যারা কেউ ভাবে না করতাম। তো রাজনীতিতেও আমি সেভাবেই করেছি, তাতে কার ক্ষতি হয়েছে? যারা অ্যাডজাস্ট করতে পারেন না, মেনে নিতে পারেন না। তো এটা ঠিক যে বিজেপি যে ধরনের রাজনীতি সারা দেশে করে, বাংলার রাজনীতি সেভাবে চলে না, আর এভাবে কথাবার্তাও হয়ও না। আর সেটা হয় না বলে আমি কিছু আলাদা করেছি বলে তো বিজেপির লাভ হয়েছে। তো ঠিক আছে, এখন সেটা পাল্টানো দরকার। বিজেপি এগিয়ে গেছে, বিজেপির মতো হোক, যেটা মানুষ চায়। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তো ওই বিজেপি যেটা আমি করেছি। না, এখন আমার তো মনে হয় যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য, এদেরও এবার একটা রাগী ইমেজ, যে লোকে বার্তা দেওয়া, এটা শুরু হয়েছে। তো এবার দিলীপ ঘোষ কি একটু নিয়ন্ত্রিত থাকবেন, নেতৃত্বের কথা শুনে চলা, সভা সমিতি ঘোড়া, এটা কিভাবে? যে সময়ের কথা আপনি বলছেন তখন আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি তো নির্ণায়ক ছিলাম, আমি ঠিক করতাম। আমি গিয়ে বলতাম এই ভাষাতে কথা বলতে হবে। অনেক সময় আমাদের নেতারা, কর্মীরা একটু ঘাবড়ে যেতেন, দিলীপ এরকম বলে দিল, আপনারা চেপে ধরতেন। মিডিয়াতে গেলে, প্যানেলে গেলে এই বলেছেন, অনেকে বলতো এটা দিলীপ দার ব্যক্তিগত মত। তো আমি তাকে চমকাতাম, দিলীপ ঘোষ বা পার্টির মধ্যে ব্যক্তিগত বলে কিছু নেই, এটাই পার্টির মত, পারলে যাবে, নাহলে যাবে না। তুমি চ্যানেলে, তোমার দম নেই, তোমার নার্ভের জোর নেই, তুমি বিজেপি করো না, এই ভাষায় কথা বলতাম। তারপরে আমার কর্মীরা বলতে আরম্ভ করেছে বিজেপি মানে এরকম প্রতিবাদী।
তো তাতে লাভ, লোক এটাই শুনতে চায় লোকের কাছে, ওই ধরা বাঁধা গদ এটা কেউ শুনতেই চায় না। কিন্তু দিলীপ দা, সেই সময় আপনি যখন এই একটা বেশ গরম গরম বাণী দিচ্ছেন, কর্মীরাও বলছে, তখন কিন্তু প্রচুর কর্মীর প্রাণ গেছে। আমার মনে আছে একটা জায়গায় আপনি এই ধরনের সভায় বলেছিলেন যে, মানে চোখে জল এসে গিয়েছিল আপনার আবেগে, যে আমার চেয়ে কম বয়সী তাদের দেহে মালা দিতে দিতে আমি ক্লান্ত। তো এর পরে এটা নিয়েও সমালোচনা হয়েছে যে ওই সময় এত লোকের কেন প্রাণ গেছে। কিন্তু বাংলার পরিস্থিতিটা না এখন অন্যরকম হয়ে গেছে। দেখুন, কৃষ্ণগঞ্জে তৃণমূল জিতলো, তারপর যে বিজয় উল্লাস, তাতে বোমার আঘাত একটা ছোট্ট মেয়ে তামান্না খাতুন সে মারা গেছে। তারপরে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা হিন্দুদের প্রতিমা তৈরি করেন, এই অপরাধে তাদের কুপিয়ে খুন করা হয়েছে। বাংলাদেশের দীপুচন্দ্র দাস আর এই হরগোবিন্দ দাস, চন্দন দাস আমি কোনো ফারাক দেখি না। এগুলো দিলীপ ঘোষ তখন ঘরে ছিলেন, কিরকম কষ্ট দিচ্ছে, না না, এর প্রতিবাদটা কি এই হবে? যে আপনি বলছেন যে মারা গেছে এই লোকগুলো, তারা তো কোনো রাজনীতি করতে আসেনি, তারা কেন মারা গেল? পশ্চিমবাংলায় খুন খারাপি এটা কি নতুন কিছু? সিপিএম আমলে 45,000 লোক মারা গেছে যারা বলেন, তো এরা তো সেরকমই আছে। আর আপনি যদি সরকারের বিরুদ্ধে লড়তে যান, হিংসার সম্মুখীন হতে হবে। তো আমার কর্মীরা যখন মারা যেত, ওই যুবকরা লাফাতো জয় শ্রীরাম বলে, তার ডেড বডিতে মালা দিতাম, একসঙ্গে 2-3জনকে মালা দিয়েছি আমি। তো সে সময় যে কোনো যত কঠোর মানুষ হোক তার হৃদয় ভেঙে যাবে, তার চোখে জল আসবে। কিন্তু আমি বুকে পাথর দিয়ে রাজনীতি করেছি, তাহলে আমাকে পিছিয়ে আসতে হতো, তাহলে বিজেপি এখানে পৌঁছতো না। পশ্চিমবাংলা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সবচেয়ে বেশি তো খুন হয়েছে এখানে, হাজার হাজার যুবক ফাঁসিতে গেছেন, গুলিতে গেছেন, তাহলে তো ভুল হয়েছে ওটা বলতে হবে, তাহলে স্বাধীনতা আসতো না। আপনাকে গতানুগতিক জীবনের বাইরে, বাঁধাধরা গতের বাইরে যেতে হবে, নাহলে পরিবর্তন হবে না। আজকেও দরকার হলে আবার বলিদান দিতে হবে। নিজের জন্য কেউ নেই, যারা দিয়েছে তারাও নিজের জন্য কিছু চাইতে আসেনি, তারা সমাজের জন্য করতে এসেছিল, সেজন্য তারা আমাদের কাছে শহীদ, তারা সম্মানীয়, তাদেরকে আমরা ভুলবো না। তো সেই জন্য তাদের কথা এলে আমারও কষ্ট হয়, চোখে জল আসে। কিন্তু সেই বলিদান, তার মধ্যে আমিও হতে পারতাম। আমি তো একাধিকবার মৃত্যু হাত থেকে বেঁচে এসেছি, আমি কখনো বলতাম না কারো কাছে, কারণ কর্মীরা আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখে জল বেরোলেও আগুনও বেরোতো আমার চোখ দিয়ে, কিন্তু সেটা দেখেছে চোখের সামনে সবাই। তো তার ফলেতে আজকে আমরা এখানে বিজেপিকে পৌঁছাতে পেরেছি, নাহলে 70 বছর কেন বিজেপি পৌঁছয়নি? বিধানসভায় 70 পার করতে 70 বছর কেন লেগেছিল? এই লড়াইটা দেওয়ার দরকার ছিল, আর দিয়েছি। তা খালি এখানে নেই, আমি RSS-এর স্বয়ংসেবক হয়ে গেছি 50 বছরের বেশি, 55 বছর ছোটবেলা থেকে। সেখানেও দেখেছি সংঘের কর্মীদের কীভাবে হত্যা করা হয়েছে, কংগ্রেস আমলে করা হয়েছে, সিপিএম আমলে করা হয়েছে, টিএমসি আমলে করা হয়েছে। তো সংঘের কাজ তো বন্ধ হয়নি। সেই লড়াই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বাংলায় পরিবর্তন। আর বাংলার পরিবর্তন মানে খালি রাজনৈতিক নয়, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, পুরো ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো পরিবর্তন এখানে করতে হবে। সেই লড়াইটা আমরা লড়ছি, খালি এটা রাজনীতি নির্বাচন লড়ার জন্য নয়। এই 6 বছর আগের কথা, যখন মানে দিলীপ ঘোষের সেই সময়টা, যখন কর্মীরা মারা যাচ্ছেন, চোখ ছলছে, আজও সেই কথা বলতে এসে তার গলা ভারী হয়ে যাচ্ছে। তো উনিও স্মরণ করছেন সেই একই সাথে চোখে জল এবং চোখে আগুনের মুহূর্তটা। তো আমরা এবার কিভাবে পাবো? দিলীপ ঘোষের জেলা সফর কেমন হবে, সভা সমিতি কেমন হবে, তার কোনো রূপরেখা তৈরি হয়েছে? আপাতত মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে একাধিক জায়গায় আমরা সভা করব। বাকি ছোটোখাটো কার্যক্রম যেমন করতে থাকি, পুরনো কর্মীদের সঙ্গে দেখা করি। আমি কিছু বিশেষ প্রয়োগ করি। এই ঠান্ডা এসছে তো হিন্দিভাষী লোকেরা লিট্টি খায়, সেটা একটা আনন্দের স্বদেশি খাদ্য, একদম বিনা বাসনের তৈরি হয়। তো যত জায়গায় পকেট আছে, লিট্টি চোখা, এটা আমি প্রচারক জীবন থেকে, সঙ্গে ওই ধনেপাতা চোখার প্রোগ্রামে 400-500 লোকের হল বুক করে বড় করে হয়। তো বহু রাজস্থানের পরিবারের বাড়িতে আমরা বাজরা রুটি খেতে যাই, এটা সর্বভারতীয় ক্ষেত্রে। আজকে মিলেটস নিয়ে এত চর্চা হচ্ছে, তো আমি বহুদিন ধরে এটা করি, খাই। তো সেটা এবারে শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়, লিট্টি চোখার কার্যক্রম বড় করে, খড়গপুরে হয়ে গেছে, আর একটা হবে। এই সমস্ত কর্মীদের এক জায়গায় করা, উদ্বুদ্ধ করার জন্য এগুলো একটা বড় কার্যক্রম। এই রাজনীতি এবং এই সাংবাদিকতার বাজারটা না ঠান্ডা হয়ে গেছিল, পরশুদিন থেকে আবার নতুন করে বারুদটা চড়ছে। ঠিক আছে, তো আপনার কাছে এখন ফোন কেমন আসছে? ফোন তো ওই দিন থেকেই শুরু হয়ে গেছে। বহু পুরনো কর্মী যারা কাজ করেছেন কয়েক বছর, একটুখানি ঠান্ডা ছিলেন, কাজের মধ্যে নাই, কমিটিতে নাই, একটু হতাশ ছিলেন। তো দিয়ে সেই দিন তো আমাকে 3 বার ফোন চার্জ করতে হয়েছে খালি কল রিসিভ করতে। সেদিন কল কম করতো, আমি কল কম করি, আসতেও কম। তো আমি তো বরঞ্চ মোটিভেটেড ভিডিও দেখে, আপনাদের দেখে মোবাইলে খেলা দেখতাম, ক্রিকেটে, এই করে সময়টা কাটাতাম। এখন ফোনই ধরা যাচ্ছে না, এত ফোন আসছে। এটা ভালো জিনিস, কর্মীদের মনোবল বাড়ছে, উৎসাহ বাড়ছে, এটা হওয়া উচিত। শ্রমিক ভট্টাচার্যর সাথে আপনার পুরনো ইকুয়েশন, সুকান্তর সাথে আপনার সম্পর্ক সবসময় ভালো, কিন্তু একটা কঠিন প্রশ্ন করছি, মানে রাগ না করলেই করছি, শুভেন্দু অধিকারীর সাথে আপনার সত্যি কি কোনো সমস্যা আছে? দেখো ভাই, তৈরি করা আমার তো কারো কাছে কোনোদিন কোনো সমস্যা ছিল না।
পরশুদিন দেখা হলো বৈঠক, আমি শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিলাম, দেখলাম একটু হালকা শরীর, আরও একটু হালকা করতে হবে, পুরো লোডটা তো নিতে হবে পার্টির। তো ওনার পরিবারের সঙ্গে আমার ভালো সম্পর্ক, গেছি, বাবা ভাই থেকে আমার আগে থেকেই সম্পর্ক। ওই কোর্টে ডেট পড়েছিল, বাড়ি থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া হ্যাঁ করে আমি করে এলাম। তো উনি বাবা ফোন টোন করে খোঁজ, আমি ওনার খোঁজ খবর নিই। রাজনীতিতে অনেক কিছু তৈরি করতে হয়। আমি দেখুন আপনার একটা ইকুয়েশন বলি, সেটা হচ্ছে যে আডবাণী বাজপেয়ী মোদিজির যেমন তৈরি করা হয়েছিল, তো আমার এখানে আমি যখন এলাম, যখন আমি একটু পরিচিত হলাম, তখন বিজেপির সমালোচনা করার জন্য কী হলো, ব্যক্তিগত স্তরে আর রাহুল সিনহা দিলীপ ঘোষের খুব গণ্ডগোল। তারপরে রাহুলদার ব্যাপারটা মিটে গেল। তারপরে আচ্ছা, শুভেন্দুবাবু আমাদের পার্টিতে এলেন, শুভেন্দু যেহেতু পপুলার লিডার, তো তার সঙ্গে দিলীপ ঘোষের খুব গণ্ডগোল। আবার দিলীপ ঘোষের সঙ্গে তারপর দিলীপ ঘোষ চলে গেল, শুভেন্দুর সঙ্গে সুকান্তর খুব ঝগড়া। এই ধরনের গল্প এগুলো করতে হয় মিডিয়াতে, নাহলে বিজেপি নিয়ে নিউজ কী করে হবে? মাঝে মাঝে নিউজ থাকে না, তৈরি করতে হয়। তা আমি বলছি যে বিজেপি যেটা করে তার সেই ক্ষমতা আছে সবাইকে একসঙ্গে কাজ করানোর যোগ্য লোকেদের। পশ্চিমবঙ্গ বিজেপি সেভাবে করবে এবং পশ্চিমবঙ্গের লোক দেখবে যে এখানে বিজেপির সমস্ত লিডার, পুরনো নতুন, সিনিয়র জুনিয়র, সবাই একসঙ্গে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করছে। না, দিলীপ ঘোষ একবারে সরাসরি মিডিয়ার ওপর দোষ দিয়ে দিলেন, সব দোষ মিডিয়ার, আর বিজেপির কিছু নেই, তা আমিও মানি না। কিছু কিছু তো ছিলই, আর কিছুটা হয়তো অতিরঞ্জিত হয়েছে, সম্পর্ক মধুর বলে আমরা লিখতাম। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে অমিত শাহজি এলেন, তার কাছে আপনি গেলেন, তারপরেই আপনি তার সাথে একান্তে বৈঠক করলেন, তারপরেই শ্রমিক ভট্টাচার্য, তারপরেই অমিতাভ বচ্চন, মানে পরপর ঝড়ের মতো হলো। কি করে শুরু হলো আর কি হলো? না না, আমাদের কেন্দ্রীয় স্তরে এগুলো ঠিক হয়। ধরুন আমি তো আর ওই বুথ স্তরের কার্যকর্তা নয়। আজকে আমি চাইলেও বুথে গেলেই 200 লোক দেখতে চলে আসে আমার কাছে। আমি মিটিংই করতে পারি না, পার্টির কথা বলতে পারি না, কোথায় বসে গল্প করলে, রাস্তায় হাঁটে। তো এটা মানুষ হতে পারে ভালোবাসে বা পপুলারিটির কারণে হয়। তো সেই জন্য আমাকে যেহেতু সর্বভারতীয় স্তরে আমি কাজ করেছি, তো আমার ব্যাপারে তারাই ডিসিশন নেবেন, যেটা আমাদের রাজ্য সভাপতিও বারবার বলছেন, দিল্লির লোকেরা ভাবে। তো তারা ঠিক করেছেন যে কখন কাকে পিক করা উচিত। তো এখানে আরও সব ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বনসালজি অনেক বছর ধরে কাজ করছে, তারা আমাকে কথা বলেছেন, ডেকেছেন। তারপরে মাননীয় অমিত শাহের সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পর উনি বললেন লেগে পড়ুন, পুরো পুরো ফুল এতে কাজ করতে হবে। তো কাজ করতে হলে এখানে যারা আমাদের নেতৃত্ব আছেন, আমাদের সংগঠন মন্ত্রী অমিতাভবাবু আছেন, আমাদের সভাপতি শ্রমিকদা আছেন, তো তাদের সঙ্গে প্রথম বসলাম কি, আমি বলছি আপনারা কী চাইছেন বলুন, আমার কাছ থেকে আমাকে কী কাজ করতে দেবেন বলুন। সে নিয়ে আলোচনা হলো। আগামী দিনের একটা সূচি হয়েছে, মাননীয় রাজ্য সভাপতির প্রবাস শুরু হবে উত্তরবাংলা থেকে, জেলায় জেলায় উনি যাবেন, সভা করবেন। আমাকে বললেন আপনি আমার সঙ্গে থাকুন, তো অনেক জায়গায় আমরা একসঙ্গে সভা করব। দিলীপদা, এই পদ নিয়ে একটা প্রশ্ন ওঠে বারবার। দিলীপ ঘোষের কি কোনো একটা পদ থাকা আদৌ দরকার, নাকি তার যা জনপ্রিয়তা আছে তাতে শুধু দিলীপ ঘোষ এই নামটাই যথেষ্ট? না না, প্রাক্তন রাজ্য সভাপতি, আফটার অল আমি তো একজন পার্টির কর্মী, একজন কার্যকর্তা, নেতাও বলতে পারেন। তো সেটা পার্টি ঠিক করে কাকে কি কাজ দেয়। পার্টি যদি বলতে কিছু করতে হবে, বাড়িতে বসে থাকো, আমি তো জোর করে করতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে পার্টির যেখানে ডিসিশন হয়, পার্টির মিটিং আমরা বৈঠক বলি, সেখানে এন্ট্রি হওয়ার জন্য একটা পদ লাগে, কারণ সেখানে তো স্তর নিশ্চিত থাকে না কে কোথায় আসবে। তো এটা তার বাইরে জোর করে যাওয়াও যায় না, না গেলে জিজ্ঞেস করে কেন আসেনি। তো সেখানে আমার যোগদান চাই, সেখানে গিয়ে পৌঁছতে হবে যেখানে ডিসিশন হচ্ছে। তা নাহলে কিসের আধারে আমি কাজ করব? তারা ঠিক করবে যে এই স্তরের লোকেরা এই জায়গায় সভায় যাবে, এই জায়গায় ভাষণ দেবে, এই করবে, সেখানে আমাকে আসতে হবে। সেই জন্য পদ চাই কাজ করার জন্য। তো প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, তাকে কি পদ দেওয়া যেতে পারে আপনার দলের মধ্যে আপনি যদি থাকতেন? না না, পদ দিতে হবে এরকমই, মানে কমিটির মধ্যে যেতে এরকম নয়। প্রশাসনিকভাবে বহু পদ আছে, বহু মানুষ আছেন যারা কাজ করছেন। এই যে ইলেকশন হবে আমাদের, তো মাদার কমিটি আছে এই বুথ থেকে, স্টেট থেকে বুথ অব্দি। তার বাইরেও বিভিন্ন ধরনের কমিটি হবে এখানে, ডজন ডজন, যেখানে এই পুরনো লোকেরা যারা নির্বাচনকে পরিচালনা করার অভিজ্ঞতা, তাদেরকেই যুক্ত করা হবে, কেউ বাইরে থাকবে না। সেই কমিটিগুলোর মধ্যেও রাখা। আর যে ব্যক্তির পুরো সময় আছে, অভিজ্ঞতা আছে, সারা বছর সে পার্টির কাজ করে সংগঠন বাড়াতে পারে, সেরকম লোককে কোনো না কোনো সাংগঠনিক দায়িত্বে রাখা উচিত। তো কোর কমিটিতে এখনো আছেন, রাজ্য কোর কমিটিতে আছি, মিটিং তো বহুদিন হয়নি, আমার জানা নেই। আর আমরা শেষ দিকে যাব যে দিলীপ ঘোষ 2024 সালেও যখন আপনাদের বিজেপির লড়াই চলছে, তখন ওই দেবদেবীদের যেমন ত্রিনেত্র থাকে, 3জন নেতা ছিলেন, সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ।
এবারে আমাদের দেবদেবীরা মা দুর্গাকে বাদ দিলে উনি দশভুজা, বাকি সকলেই চতুর্ভুজা। তাদের হাতে এবারে 3 নেত্র থেকে 4 চতুর্বান হলো। সেটা অমিত শাহর এই যে বঙ্গ সফর, এটাই মানে সব থেকে বড় পাওয়া, রাজ্য বিজেপিকে 3 নেত্র থেকে 4 চতুর্বান করা। এই চতুর্বান কি একসাথে মুভ করবে? পার্টি যখন ছোট থেকে বড় হতে থাকে তখন বাড়ে আস্তে আস্তে, এক চন্দ্র দুয়ে পক্ষ হয়, তো এক চন্দ্র তো দুয়ে পক্ষ হয়েছে, 3 নেত্র হয়ে গেল। এখন আমরা চাইতো পার্টি দশভুজা হোক, আর যখন সময় বাড়বে, নেতৃত্ব বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তখন নিয়ে তো আমরা, এটা আমাদের পার্টির যে প্রগতি হয়েছে, বৃদ্ধি হয়েছে, তারই প্রমাণ আছে। আগে তো অনেক সভাপতি এসব অনেক হয়েছেন, তখন তো এই ধরনের প্রশ্ন আসেনি। তো যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছেন, মানুষ স্বীকার করেছে, এই ধরনের লোকেদের কথা গুরুত্ব থাকে, তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসা হয়। তো সেরকম আরও লম্বা লিস্ট তৈরি হচ্ছে এদের সঙ্গে, বাকি নেতাদেরও, তারাও এই প্রচারে থাকবেন। এবার ধরুন এই যে প্রথম দফায় আপনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে জেলা সফর করবেন, সভা করবেন, এরপর কি আমরা দেখতে পাবো বিরোধী দলনেতার সঙ্গেও আপনি এইভাবে সভা করছেন, মিছিল করছেন, একসাথে দেখবো, এরকম কোনো পরিকল্পনা হয়েছে? আমাকে যেখানে যেতে বলা হবে আমি যাব। ওটা আমার যতদূর জানা আছে, বা পার্টির সিস্টেম, পার্টিতে একটা কমিটি থাকে, 4-5-6 জন জিএসরা থাকেন, তারা ঠিক করেন ট্যুর প্রোগ্রাম, সভা কোথায় হবে, কোন সভায় কে যাবে, কার সঙ্গে কে যাবে, কতজন যাবে, নাকি কটা একা চেয়ার একা থাকে যাবে? বসবে। হ্যাঁ, একাও হতে পারে। আজ শুভেন্দু অধিকারী একা সভা করলেন কোথাও, শ্রমিকদা করলেন, আমাকেও বলতে পারে যে ওখানে সভা আছে, আপনি যান। কারণ কি, একসঙ্গে যখন সভা শুরু হবে এতগুলো জেলাতে, এতগুলো বিধানসভাতে, তো 1-2 জন কটা করবে, সবাইকেই কাজে লাগাতে হবে। শেষ প্রশ্ন, 21 সালের নির্বাচনে আপনি যখন রথ নিয়ে বেরিয়েছিলেন, বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের পরেই রথ থামবে, তো রথটা একটু রেস্ট নিয়েছিল। এবার 26 সাল শুরু হয়ে গেছে, ভোট আর কয়েক মাস বাদে, এবারের শপথ কি দিলীপ ঘোষের? না, এবারে দেখুন, সর্বভারতীয় পার্টির তো শপথ হচ্ছে যে মিশন বেঙ্গল। পশ্চিমবঙ্গ খালি রাজনৈতিক পরিবর্তন যেটা আমি বললাম তা নয়, সারা ভারতবর্ষকে আনরেস্ট করেছে পশ্চিমবঙ্গ। এখান থেকে বিদেশিরা ঢুকছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী গিয়ে বম বন্দুক ফাটছে, দেখুন তার হাতে আই কার্ড হচ্ছে এখান থেকে, রেশন কার্ড, আধার কার্ড, বাংলা থেকে। তো শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ একদিন ইন্টেলেক্ট থেকে আরম্ভ সব জায়গায় ভারতকে নেতৃত্ব দিত। এখন তো পিছনে আছে, কিন্তু খারাপ জিনিসগুলো দিচ্ছে। ই সিগারেট কে খাচ্ছে পার্লামেন্টে? বাংলা থেকে যাওয়া একজন এমপি, টিএমসির এমপি, সেটা বিতর্ক হচ্ছে সারা দেশে, সেটা পার্লামেন্টে আবার উঠেছে, একজন এমপি তুলেছেন। এই ধরনের ঘুষের বিনিময়ে প্রশ্ন, পশ্চিমবাংলা থেকে নির্বাচিত এমপি সাসপেন্ড হয়ে যাচ্ছেন, পদ চলে যাচ্ছে, ঘুষের বিনিময়ে সুবিধা। এই কি বাংলার চরিত্র হওয়া উচিত? এই স্তরের লোকেরা কি বাংলার প্রতিনিধিত্ব করবে? বাংলার প্রতিনিধিত্ব বোধহয় বাঙালি করতে পারছে না, তাই গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ থেকেও নেতা আনতে হচ্ছে মমতা ব্যানার্জিকেও বাঙালি কথা বলার জন্য। এগুলো মোটে সম্মানীয়। এর পরিবর্তন হওয়ার দরকার আছে, এটা হচ্ছে বেসিক পরিবর্তন। তারপরে ধরুন খেলাধুলায় আমরা নেতৃত্ব করেছি, ক্রিকেট ক্যাপ্টেন, কবাডি ক্যাপ্টেন, একাধিন ফুটবল ক্যাপ্টেন আমাদের ছিল। সেনা প্রধান, বায়ুসেনা থেকে, স্থলের সেনা থেকে আরম্ভ করে প্রধান আমাদের বাংলা থেকে হয়েছে বহুজন। রাষ্ট্রপতি প্রণববাবু হয়ে গেলেন। কোন স্তরে আমরা যাইনি, আজকে কোথায় আছি আমরা? সত্যি বলতে দুঃখ, আমি ভাষণেও বলি, ভারতবর্ষের যে কোনো বড় হোটেলে যে কোনো জায়গায় চলে যান, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যে ছেলেটা আপনাকে ওয়েলকাম করবে সে বাঙালি, যে জল দেবে, যে খেতে দেবে, যে টেবিল মুছবে সে বাঙালি, বেয়ারার এ হচ্ছে বাঙালি, টোটো চালক, অটো চালক বাঙালি। কেন? এর পরিবর্তন দরকার, সেই জন্য বিজেপির লড়াই। আমি ভাগ করব না, ভাগ করলে দিলীপ ঘোষ একটু রেগে যান, আদি নব্য এই ভাগেও রেগে যান। আপনার অনুগামী কিংবা যারা এই সময়টা আপনার বিরোধিতা করেছে, আপনার ফিরে আসাতে যারা একটুখানি কিছু কুমন্তব্য করবেন, এই সবাইকে মিলিয়ে আমাদের মাধ্যমে আপনি কি কোনো বার্তা দিতে চান বিজেপির সব কর্মীদের? বার্তা একটা, এসব থাকবে রাজনীতিতে, এগুলো ভুলে যান। বাংলার পরিবর্তন একমাত্র উদ্দেশ্য। আমার কি হলো, তোমার কি হলো, পার্টির আর পশ্চিমবাংলার কি হবে সেটা ভাবুন, তাহলেই সব হয়ে যাবে। দিলীপ ঘোষের সঙ্গে একান্ত সাক্ষাৎকার কেমন লেগেছে জানি অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন।